আজকের আলোচনায় আমরা একটু গভীরে যাব ডেভ র্যামসির দ্য টোটাল মানি মেকওভার জার্নাল বইটা নিয়ে। মানে এর মূল নীতিগুলো আর কি, কিভাবে আর্থিক স্বাধীনতা পাওয়া যায় সেই পথটা খোঁজার চেষ্টা করব। হ্যাঁ, আর আমাদের আলোচনার ভিত্তি হল আর্থিক স্বাধীনতার ৭ ধাপ র্যামসির পথ নামে একটা সারসংক্ষেপ। ঠিক, আমাদের লক্ষ্য হল র্যামসির যে অর্থ ব্যবস্থাপনা, মানে টাকা পয়সা সামলানো, ঋণ থেকে বেরোনো আর সম্পদ তৈরির যে ধাপগুলো আছে সেগুলো খুঁজিয়ে দেখা। বিশেষ করে ওনার ওই বিখ্যাত ৭টা বেবি স্টেপস আর বইটার আসল দর্শনটা বোঝা। হুম, একটা জিনিস কি বলুন তো, প্রায়ই দেখা যায় অনেকের হয়তো আয় বেশ ভালো, কিন্তু তবুও তারা আর্থিক দুশ্চিন্তা থেকে বেরোতে পারছেন না। ঋণ, ক্রেডিট কার্ডের বিল এইসবের জালে আটকে থাকেন। একদম। এখানেই র্যামসির ভাবনাটা একটু অন্যরকম। উনি বলেন কি, আর্থিক সাফল্য কিন্তু শুধু কত টাকা রোজগার করছেন তার উপর নির্ভর করে না। হ্যাঁ, সেটাই। আসল জিনিসটা হলো টাকার ঠিকঠাক ব্যবহার, পরিকল্পনা, আর সবচেয়ে জরুরি যেটা, সেটা হচ্ছে ব্যক্তিগত আর্থিক শৃঙ্খলা। চলুন তাহলে এই পদ্ধতিটা নিয়ে বিস্তারিত কথা বলা যাক। প্রায়শই লোকে ভাবে আয় বাড়লে বোধহয় সব সমস্যার সমাধান, তাই না? হ্যাঁ, এটা একটা খুব সাধারণ ধারণা। কিন্তু র্যামসির মূল কথাটা হলো আয়ের পরিমাণটা বড় নয়। আসল চালিকা শক্তি হল অর্থ ব্যবস্থাপনার কৌশল আর অভ্যাস। মানে টাকা কিভাবে ব্যবহার করছি সেটাই আসল। ঠিক তাই। প্ল্যানিং ছাড়া টাকা যেন হাতের ফাঁক গলে বেরিয়ে যায়। বিশেষ করে আজকের দিনে এই যে এত খরচের হাতছানি, ঋণ, ক্রেডিট কার্ড, এগুলো তো রোজকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। হুম। র্যামসির পদ্ধতির সৌন্দর্যটা এখানেই। এটা শুধু কয়েকটা টিপস না, বুঝলেন? এটা আসলে অর্থের সাথে আমাদের সম্পর্কটা বদলানোর একটা পুরো দর্শন। একটা গাইডলাইন বলা যায়। হ্যাঁ, অনেকটা রোডম্যাপের মতো। উনি জোর দেন আচরণ বদলানোর উপর। ধাপে ধাপে এগোলে আর্থিক শৃঙ্খলা আসে, আর তাতেই মুক্তি। মূল কথাটা হলো অর্থকে কন্ট্রোল করতে শিখতে হবে। অর্থ যেন আমাদের কন্ট্রোল না করে। এই কন্ট্রোল আনার জন্যই তো র্যামসি ওই ৭টা ধাপের কথা বলেছেন, মানে বেবি স্টেপস। হ্যাঁ, বেবি স্টেপস। নামটা বেশ মজার, তাই না? হুম, ছোট ছোট পায়ে এগোনোর মতো। ঠিক। কারণ এগুলো ছোট ছোট পদক্ষেপে শুরু হয়, কিন্তু ধীরে ধীরে অনেক বড় লক্ষ্যের দিকে নিয়ে যায়। আচ্ছা, তাহলে প্রথম ধাপটা দিয়েই শুরু করা যাক। সেটা হলো $১,০০০ একটা প্রাথমিক জরুরি ফান্ড তৈরি করা। হ্যাঁ, এই প্রথম ধাপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। র্যামসি তো আমেরিকার হিসাবে $১,০০০ বলেছেন। হুম। আমাদের দেশে প্রেক্ষাপটে হয়তো টাকার অঙ্কটা অন্য হবে, জীবনযাত্রার খরচ অনুযায়ী ঠিক করতে হবে, কিন্তু মূল আইডিয়াটা একই। মানে ছোটখাটো হঠাৎ খরচের জন্য তৈরি থাকা। একদম। ধরুন গাড়ির টায়ার পাল্টাতে হলো বা বাচ্চার ছোটখাটো অসুখ, এই ফান্ডটা থাকলে এইসব ছোট প্রয়োজনে ধার করতে হয় না বা ক্রেডিট কার্ড ব্যবহার করতে হয় না। এতে আসলে ঋণের অভ্যাসে একটা ব্রেক আসে। ঠিক তাই। এটা আবার ওই ঋণচক্রে ঢুকে পড়া থেকে বাঁচায়, আর একটা মানসিক শান্তিও দেয় যে ছোটখাটো ধাক্কা সামলানোর মতো টাকা হাতে আছে। বুঝতে পারছি। বেশ কাজের জিনিস। তাহলে এই প্রাথমিক সুরক্ষাটা হয়ে গেলে দ্বিতীয় ধাপ, যেটা সম্ভবত র্যামসির সবচেয়ে চর্চিত কৌশলগুলোর একটা। ঋণ পরিশোধ। হ্যাঁ, ঋণ শোধ করা। বিশেষ করে ওই ডেট স্নোবল পদ্ধতিটা ব্যবহার করে। ঠিক বলেছেন। ডেট স্নোবল পদ্ধতিটা বেশ ইন্টারেস্টিং, কারণ এটা অঙ্কের চেয়ে বেশি জোর দেয় মানুষের আচরণ আর সাইকোলজির উপর। সেটা কিভাবে? পদ্ধতিটা হলো, প্রথমে আপনার সব ঋণ, ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন, এইসব বাড়ির লোনটা বাদ দিয়ে সবগুলোর একটা লিস্ট বানাতে হবে। আচ্ছা। তারপর সেগুলোকে মোট কত টাকা বাকি আছে সেই অনুযায়ী ছোট থেকে বড় সাজাতে হবে। ছোট থেকে বড়? সাধারণত তো লোকে বেশি সুদেরটা আগে শোধ করতে চায়। হ্যাঁ, ওটা হলো ডেট অ্যাভালাঞ্চ। সেটাও একটা পদ্ধতি, কিন্তু র্যামসি বলছেন ছোটটা আগে। কারণটা বলছি। তো ছোট থেকে বড় সাজানোর পর সব লোনের মিনিমাম পেমেন্টটা তো দিতেই হবে। হুম। কিন্তু হাতে যা অতিরিক্ত টাকা থাকবে বা খরচ বাঁচিয়ে যা জমবে, সবটা দিয়ে দিতে হবে ওই লিস্টের সবচেয়ে ছোট লোনটার উপর। ও আচ্ছা, মানে পুরো ফোকাসটা সবচেয়ে ছোটটার উপর। একদম। আর যখন ওই ছোট লোনটা শোধ হয়ে যাবে, তখন মনে একটা দারুণ জোর আসে, একটা জেতার অনুভূতি হয়। হ্যাঁ, সেটা তো ঠিক। একটা কিছু শেষ করতে পারলে ভালো লাগে। ঠিক। এরপর ওই যে টাকাটা ছোট লোনের জন্য দিচ্ছিলেন, মিনিমাম পেমেন্ট প্লাস অতিরিক্ত টাকা, সেই পুরো টাকাটা এবার যোগ হবে লিস্টের পরের ছোট লোনটার মিনিমাম পেমেন্টের সাথে। বাহ, মানে স্নোবলের মতো বাড়তে থাকবে পেমেন্টের অঙ্কটা। ঠিক ধরেছেন। এই জন্যই ডেট স্নোবল।
একটা একটা করে লোন শেষ হয় আর পরেরটায় আরও বেশি টাকা দিয়ে শোধ করা শুরু হয়। এই সাইকোলজিক্যাল ব্যাপারটা আসলেই গুরুত্বপূর্ণ। মানে একটা লোন শেষ হলো এটা দেখতে পাওয়াটা, এটা হয়তো চালিয়ে যাওয়ার জন্য অনেক মোটিভেশন দেয়। অবশ্যই গাণিতিকভাবে হয়তো বেশি সুদের ঋণ আগে শোধ করলে কিছু টাকা বাঁচে, কিন্তু র্যামসি মনে করেন এই ছোট ছোট জয়গুলো মানুষকে লেগে থাকতে অনেক বেশি সাহায্য করে। এখানেই তার পদ্ধতির কার্যকারিতা। মানুষ মোটিভেশন হারিয়ে ফেলে না। কিন্তু এই অতিরিক্ত টাকাটা আসবে কোথা থেকে? মানে ঋণ শোধ করার জন্য? খুব ভালো প্রশ্ন। এখানেই র্যামসির আরেকটা জরুরি শিক্ষা চলে আসে। সেটা হলো বাজেট করা আর খরচ কমানো। ও হ্যাঁ, বাজেট। বাজেট না করলে তো বোঝাই যায় না টাকাটা কোথায় যাচ্ছে, আর অপ্রয়োজনীয় খরচও বন্ধ করা যায় না। এই সব ধাপগুলো কিন্তু একে অপরের সাথে জুড়ে আছে। একদম। তাহলে এই ঋণ মুক্তির পথে বেশ কিছুটা এগোলে আসবে তৃতীয় ধাপ, একটা বড় জরুরি ফান্ড তৈরি করা। এবার লক্ষ্যটা আরেকটু বড়, তাই না? ঠিক। প্রথম ধাপের ফান্ডটা ছিল ছোটখাটো বিপদ সামলানোর জন্য, কিন্তু এই ৩ নম্বর ধাপের ফান্ডটা হলো জীবনের বড় অনিশ্চয়তার জন্য। যেমন? যেমন ধরুন হঠাৎ চাকরি চলে গেল, বা ব্যবসায় বড় ক্ষতি হলো, কিংবা ধরুন গুরুতর অসুস্থতা বা অন্য কোনো বড় আর্থিক বিপদ। হ্যাঁ, এরকম হতেই পারে। র্যামসির পরামর্শ হল এই ফান্ডে অন্তত ৩ থেকে ৬ মাসের জরুরি খরচের টাকা জমিয়ে রাখা উচিত। মানে বেঁচে থাকার জন্য যা যা অত্যাবশ্যকীয় খরচ তার ৩ থেকে ৬ মাসের জোগাড়। এটা তো বিশাল একটা সেফটি নেট। অবশ্যই এটা একটা পরিবারের জন্য বিরাট সুরক্ষা। এই টাকাটা হাতে থাকলে খুব কঠিন সময়ও ধার করতে হয় না, আর ঠান্ডা মাথায় পরিস্থিতিটা সামলানো যায়। এই সুরক্ষাটা যখন নিশ্চিত হলো, এরপর র্যামসি তাকাতে বলছেন ভবিষ্যতের দিকে। মানে চতুর্থ ধাপ, আয়ের ১৫% অবসর পরিকল্পনায় বিনিয়োগ। হ্যাঁ, যখন বাড়ি ছাড়া অন্য কোনো ঋণ নেই আর একটা বেশ শক্তিশালী জরুরি ফান্ডও তৈরি হয়ে গেছে, তখন ভবিষ্যতের জন্য টাকা জমানো আর ইনভেস্ট করা শুরু করার এটাই ঠিক সময়। ১৫%? এটা কি সবার জন্য প্রযোজ্য? র্যামসি একটা গাইডলাইন হিসেবে 15% বলেছেন। মূল বিষয়টা হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ শুরু করা, রিটায়ারমেন্ট ফান্ড বা এই ধরনের স্কিমে। আসল লক্ষ্য হলো কম্পাউন্ডিংয়ের সুবিধা নেওয়া। ওহো, চক্রবৃদ্ধি সুদ। হ্যাঁ, মানে সময়ের সাথে সাথে আপনার বিনিয়োগ থেকে যা লাভ হবে সেটার উপরেও আবার লাভ আসা। লম্বা সময় ধরে বিনিয়োগ চালিয়ে গেলে এটা বেশ বড়সড় একটা ফান্ড তৈরি করতে পারে। ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার জন্য এটা খুব জরুরি একটা পদক্ষেপ। আর ভবিষ্যতের কথা যখন হচ্ছে, তখন যাদের সন্তান আছে তাদের জন্য তো পঞ্চম ধাপটাও খুব দরকারি। মানে সন্তানের শিক্ষার জন্য সঞ্চয় করা। একদম। শিক্ষার খরচ তো দিন দিন বাড়ছেই। আগে থেকে প্ল্যান না করলে পরে বিরাট চাপ। র্যামসি এখানে নির্দিষ্ট কোনো পার্সেন্টেজ বলেননি, তবে রিটায়ারমেন্টের জন্য বিনিয়োগের পাশাপাশি আলাদা করে সন্তানের পড়াশোনার খরচের জন্য সঞ্চয় বা বিনিয়োগ করতে বলেছেন। এটা আবার আমাদের ওই কথার দিকে নিয়ে যায় যে বাচ্চাদের ছোট থেকেই টাকা পয়সার ব্যাপারে শেখানো উচিত। ঠিক, আর্থিক শিক্ষাটা খুব জরুরি। আচ্ছা, এরপর ষষ্ঠ ধাপ, বাড়ির লোন তাড়াতাড়ি শোধ করা। বাড়ি কেনা তো অনেকের জীবনেই একটা বিশাল স্বপ্ন, আর তার সাথে জড়িয়ে থাকে লম্বা সময়ের মর্টগেজ বা হোম লোন। হ্যাঁ, আর র্যামসির মতে এই লোন থেকেও যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি পাওয়া উচিত। কিন্তু অনেকে তো বলেন হোম লোনের সুদ কম থাকে, ট্যাক্সেও ছাড় পাওয়া যায়, তাহলে ওটা ধীরে ধীরে শোধ করাই ভালো। অন্য কোথাও ইনভেস্ট করলে যদি বেশি রিটার্ন আসে। এটা একটা কমন যুক্তি, কিন্তু র্যামসি এখানেও ওই ঋণের মানসিক বোঝাটার ওপর জোর দেন। তার দর্শন অনুযায়ী সম্পূর্ণ ঋণমুক্ত হওয়া, এমনকি বাড়ির লোন থেকেও, এটা একটা অসাধারণ মানসিক শান্তি আর স্বাধীনতা এনে দেয়। মানে পুরোপুরি ডেট ফ্রি লাইফ। হ্যাঁ, যখন বাড়ির আর কোনো কিস্তি থাকে না, তখন প্রতি মাসে বেশ বড় একটা টাকা হাতে থাকে। সেটা আপনি অন্য কোথাও বিনিয়োগ করতে পারেন বা নিজের জীবনযাত্রার মান বাড়াতে পারেন। বাড়িটা তখন সত্যি আপনার নিজের হয়। এটা ওই ধারণাকে সত্যি করে যে সম্পদ শুধু ভোগের জন্য নয়, এটা নিরাপত্তাও বটে। বোঝা গেল। আর এই লম্বা যাত্রার শেষে আসে সপ্তম, মানে ফাইনাল ধাপ। সেটা হলো সম্পদ তৈরি করা এবং দান করা। হ্যাঁ, এটা হলো শিখর। যখন সব ঋণ শোধ, জরুরি ফান্ড তৈরি, রিটায়ারমেন্ট আর বাচ্চাদের শিক্ষার জন্য বিনিয়োগ চলছে, বাড়ির লোনও হয়তো শোধ হয়ে গেছে বা প্রায় শেষের পথে, তখন তখন আসল লক্ষ্য হওয়া উচিত ইনভেস্টমেন্টের মাধ্যমে আরও সম্পদ বাড়ানো,
সেটা হতে পারে শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, রিয়েল এস্টেট বা আপনার পছন্দ অনুযায়ী অন্য কিছু। আর দানের ব্যাপারটা? ওটা র্যামসির দর্শনের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। উনি বলেন, আর্থিক স্বাধীনতার আসল মানেটা তখনই পূরণ হয় যখন মানুষ তার জমানো সম্পদ থেকে সমাজকে বা অভাবী মানুষকে সাহায্য করতে পারে। বাহ, এটা তো শুধু নিজের জন্য নয়। না, এটা শুধু পরোপকার নয়, এটা আসলে অর্থের উপর নিজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা আর জীবনে একটা গভীর অর্থ খুঁজে পাওয়ার উপায়। এই 7টা ধাপ যদি একসঙ্গে দেখি, মনে হচ্ছে এটা শুধু টাকা জমানোর ফর্মুলা নয়, এটা তার চেয়ে বেশি কিছু, একটা জীবন দর্শন যেন। অবশ্যই এই ধাপগুলো কিন্তু একটা নির্দিষ্ট অর্ডারে সাজানো, প্রত্যেকটা ধাপ আগেরটার উপর ভিত্তি করে তৈরি। ঠিক। খেয়াল করে দেখুন, প্রথম 3টে ধাপ কিন্তু মূলত রিস্ক কমানো আর নিরাপত্তা বাড়ানোর উপর জোর দেয়। ছোট এমার্জেন্সি ফান্ড, ঋণমুক্তি আর বড় এমার্জেন্সি ফান্ড। হ্যাঁ, ভিতটাকে শক্ত করা। ঠিক। তারপরের ধাপগুলো ভবিষ্যতের সুরক্ষা আর সম্পদ তৈরির দিকে যায়। রিটায়ারমেন্ট, বাচ্চাদের পড়াশোনা, বাড়ির লোন শোধ আর সবশেষে সম্পদ বৃদ্ধি। আর 7ম ধাপে এসে জীবনের অর্থ বা উদ্দেশ্যকে জুড়ে দেওয়া হচ্ছে। একদম। এটা একই সাথে বাস্তব প্রয়োজন মেটায়, যেমন ধরুন জরুরি ফান্ড, আবার গভীর মানসিক চাহিদা পূরণ করে, যেমন ঋণ মুক্তির শান্তি বা দান করে যে তৃপ্তি পাওয়া যায়। এটা আসলে ধীরে ধীরে অভ্যাস আর আচরণ বদলানোর একটা খুব সুচিন্তিত প্রক্রিয়া। এই পুরো আলোচনা থেকে র্যামসির আরও কিছু মূল শিক্ষাও তো পরিষ্কার হচ্ছে, তাই না? যেগুলো শুধু ধাপগুলোর মধ্যেই আটকে নেই। হ্যাঁ, যেমন আয় যতই হোক, খরচ কন্ট্রোল না করতে পারলে আসলে ধনী হওয়া মুশকিল। এই কথাটা খুব সত্যি। একদম। আর বাজেট করা যে কতটা জরুরি সেটা তো আগেই বললাম। কোথায় টাকা চলে যাচ্ছে সেটা ট্র্যাক রাখা। আর ঋণকে উনি যেভাবে দেখেন, মানে আর্থিক উন্নতির পথে সবচেয়ে বড় বাধা হিসেবে। হ্যাঁ, তার এই কড়া অ্যান্টি ডেট অবস্থান নিয়ে অবশ্য তর্ক হতে পারে, বিশেষ করে এডুকেশন লোন বা হোম লোনের ক্ষেত্রে। অনেকে এগুলোকে গুড ডেট বলেন। ঠিক। কিন্তু র্যামসির ভাবনা খুব পরিষ্কার, যে কোনো লোনই স্বাধীনতা কমায়। এছাড়া ওই যে জরুরি ফান্ডের গুরুত্ব, সঞ্চয় আর বিনিয়োগ ছাড়া যে নিরাপদ ভবিষ্যৎ গড়া যায় না, এই বিষয়গুলো তার শিক্ষার জরুরি অংশ। ধৈর্য, ডিসিপ্লিন আর লেগে থাকার কথাটাও তো বারবার আসছে, কারণ এটা তো একদিনে হয় না। না, একেবারেই না। এর জন্য লম্বা সময় ধরে চেষ্টা চালিয়ে যেতে হয়, অধ্যবসায় লাগে। আর সবশেষে ওই যে বললেন, আসল সাফল্য শুধু নিজের উন্নতি নয়, সমাজের প্রতি দায়িত্ব পালন, ভালো কিছু করা। এই বার্তাটাও বেশ শক্তিশালী। সুতরাং এই পুরো পদ্ধতিটাকে শুধু একটা ফাইন্যান্স টিপস হিসাবে দেখলে ভুল হবে। এটা আসলে অর্থের সাথে নিজের সম্পর্কটাকে নতুন করে দেখা, জীবনে ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন আনা আর ধাপে ধাপে মানসিক শান্তি পাওয়ার একটা গাইডলাইন। হুম। এটা ফাইন্যান্সিয়াল ওয়েলবিংয়ের সাথে মেন্টাল পিস আর সোশ্যাল রেসপন্সিবিলিটিকে একসুতোয় বাঁধে। তবে এখানে একটা বাস্তব প্রশ্নও ওঠে, যেটা আমাদের সোর্সেও ইঙ্গিত করা হয়েছে। কি সেটা? এই যে এত কঠোর শৃঙ্খলা, এত প্ল্যান করে চলার কথা বলা হচ্ছে, বাস্তব জীবনে এত চ্যালেঞ্জ, এত প্রলোভনের মধ্যে এটা লম্বা সময় ধরে রাখাটা কতটা কঠিন হতে পারে? নিঃসন্দেহে এটা একটা বিরাট চ্যালেঞ্জ। আর এখানেই হয়তো অনেকে হোঁচট খান, তাই না? জীবনের হঠাৎ আসা বিপদ, পুরনো অভ্যাস বদলানোর কষ্ট, চারপাশের কনজিউমার কালচার। হ্যাঁ, এগুলো সবই বাধা হয়ে দাঁড়াতে পারে। ডেভ র্যামসির দ্য টোটাল মানি মেকওভার পদ্ধতিটা তাই শুধু একটা আর্থিক প্ল্যান নয়, এটা একটা মানসিক লড়াই জেতার উপায়ও বটে। ঠিক। যারা ঋণের জালে ফেঁসে আছেন বা আর্থিক অনিশ্চয়তায় ভুগছেন, তাদের জন্য এটা একটা খুব পরিষ্কার ধাপে ধাপে এগোনোর রাস্তা দেখায়। মূল ভিত্তিটাই হলো ডিসিপ্লিন, আচরণ বদলানোর ইচ্ছে, আর একটা নির্দিষ্ট প্ল্যান ফলো করার জেদ। সারসংক্ষেপ হিসেবে এটা খুব সুন্দরভাবে পুরো ব্যাপারটা তুলে ধরে। তবে আলোচনার শেষে একটা প্রশ্ন মনে আসছে, যেটা হয়তো আমাদের আরও ভাবার সুযোগ করে দেয়। বলুন। এই যে 7টা ধাপের একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক, এটা বিভিন্ন দেশ, বিভিন্ন অর্থনীতি বা সংস্কৃতিতে কতটা খাটবে, বা এর কি কোনো অ্যাডাপ্টেশন দরকার হতে পারে? ভালো পয়েন্ট। যেমন ধরুন, এমন কোনো সমাজ যেখানে সোশ্যাল সিকিউরিটি সিস্টেম অন্যরকম, বা বিনিয়োগের সুযোগ আর ঝুঁকিগুলো আলাদা, কিংবা যেখানে পরিবার বা সমাজের প্রতি দায়বদ্ধতার ধারণাটা র্যামসির মডেলের চেয়ে ভিন্ন। ঠিক। আর তাছাড়া এই পুরো জার্নির জন্য যে মানসিক জোর, বিশ্বাস আর অভ্যাস বদলানো দরকার, যেটা তো শুধু নাম্বারের খেলা নয়, এটা লাইফস্টাইলের অংশ। হ্যাঁ। সেই লম্বা সময় শৃঙ্খলা কিভাবে তৈরি করা যায় আর টিকিয়ে রাখা যায়, বিশেষ করে যখন চারদিকে এত প্রলোভন, জীবনের এত চাপ? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো প্রত্যেককে নিজের মতো করে খুঁজে নিতে হবে, নিজের পরিস্থিতি অনুযায়ী। একদম।
এটাই হয়তো আজকের আলোচনার পর আমাদের জন্য একটা বড় চিন্তার খোরাক।